আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসআর লার্নিং বিডি.কমে। আমাদের আজকের ক্লাস সংখ্যা 8। আমরা তৃতীয় অধ্যায়ে আছি। তৃতীয় অধ্যায়ে আজকে মৌলের পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। যদিও আমরা এই ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম ক্লাস 10-এ পড়ে আসছি, তারপর এক্ষেত্রে কিছু যৌগ দিয়ে এখানে ধাতব ধর্ম অধাতব ধর্ম আসে, এজন্য আমি এটা দেখাচ্ছি। এরপরে আমরা আসব অন্যান্য যে পর্যায়বৃত্ত ধর্ম আছে, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তার আজকে আমরা আসি ধাতব ধর্ম। আমি এই বিষয়টা খুব একটা ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম লিখছি, আর এই বিষয়টা আমি এত বোর্ডে বিস্তারিত লিখব না, শুধু এতটুকু যতটুকু বললে বোঝা যাবে ততটুকুই আমি বলি। ধাতব ধর্ম বোঝার আগে আমাদের বুঝতে হবে ধাতু কাকে বলে। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে, আর ধাতুর ইলেকট্রন ত্যাগ করা ধর্মকে ধাতব ধর্ম বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার ধাতব ধর্ম তত বেশি। এক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ আসি, যেমন লিথিয়াম, একই গ্রুপের মৌল আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই চারটা মৌল দিয়ে যদি আমরা আসি, তাহলে এটা আমরা একই গ্রুপে উপর থেকে আমরা নিচের দিকে যত যাব তাদের আকার বাড়ে। শেষ কক্ষপথে ইলেকট্রন একই থাকলেও তাদের কক্ষপথ একটা করে বাড়ে, ফলে নিচের দিকে যত যাওয়া যাবে শেষ কক্ষপথে ইলেকট্রনের সাথে কেন্দ্রের প্রোটনের আকর্ষণ তত কমবে, আর আকর্ষণ যত কমবে তত সহজে ইলেকট্রন ত্যাগ করবে, ফলে ওই মৌলের ধাতব ধর্ম তত বেশি হবে। তাহলে এই চারটা মৌলের মধ্যে আমরা যদি ধাতব ধর্মের ক্রম আসি, অর্থাৎ ধাতব ধর্ম বেশি হবে রুবিডিয়ামের এবং কম হবে লিথিয়ামের, তাহলে ধাতব ধর্মের ক্রম আসবে রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। ঠিক অনুরূপভাবে আমরা যদি একই পর্যায়ে আসি, একই পর্যায়ে যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইভাবে যদি আমরা আসি একই পর্যায়ে, আমরা এই চারটা মৌল দিয়ে আসি, বাম থেকে যত ডান দিকে যাওয়া হবে তাদের কক্ষপথ একই থাকলেও শেষ কক্ষপথে ইলেকট্রন একটি করে বাড়বে। অর্থাৎ সোডিয়ামের শেষে একটা আছে, এর দুইটা আছে, তিনটা আছে। তো বাম থেকে যত ডান দিকে যাবে শেষ কক্ষপথের ইলেকট্রন বাড়বে, ফলে কেন্দ্রের প্রোটনও বাড়বে। এতে করে কেন্দ্রের প্রোটনের সাথে শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বাড়বে, আর আকর্ষণ যত বাড়বে ইলেকট্রন ত্যাগ করতে তত কঠিন হবে, অর্থাৎ তত সহজে ইলেকট্রন ত্যাগ করবে না। আর যে মৌল থেকে ইলেকট্রন ত্যাগ করতে যত কঠিন হবে ওই মৌলের ধাতব ধর্ম তত কম হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই তিনটা মৌলের মধ্যে সোডিয়ামের আকর্ষণ কম হওয়ার কারণে সোডিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করে, তাই সোডিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি এবং অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে কম। অর্থাৎ এই তিনটা মৌলের ধাতব ধর্মের ক্রম যদি আমরা আসি, সবচেয়ে বেশি হবে সোডিয়াম, সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। এরপর আমরা আসবো অধাতব ধর্ম। তাহলে অধাতব ধর্ম বোঝার আগে আমাদের বুঝতে হবে অধাতু কাকে বলে। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে, আর অধাতুর ইলেকট্রন গ্রহণ করার ধর্মকে অধাতব ধর্ম বলে। তাহলে যে সকল মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে তার অধাতব ধর্ম তত বেশি। যেমন আমরা যদি এইভাবে আসি, এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই তিনটা মৌলের মধ্যে যদি আসি, এর শেষে 5টা ইলেকট্রন আছে, এর 6টা আছে, এর 7টা আছে। অর্থাৎ ফ্লোরিন একটা হইলেই তার নিকটবর্তী নিশ্চয় গ্যাসে ইলেকট্রন কাঠামো অর্জন করবে, ফলে ফ্লোরিন সহজে ইলেকট্রন গ্রহণ করবে, তারপর অক্সিজেন, তারপরে নাইট্রোজেন।
অর্থাৎ এই তিনটা মৌলের মধ্যে যেহেতু ফ্লোরিন সবার সহজে ইলেকট্রন গ্রহণ করে, ফলে এর অধাতব ধর্ম সবচেয়ে বেশি এবং নাইট্রোজেনের কম। অর্থাৎ অধাতব ধর্মের ক্রম হলো ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। আবার যদি আমরা একই গ্রুপের আসি, একই গ্রুপের যদি আমরা আসি, উপর থেকে যদি নিচের দিকে যাওয়া যায়, তাহলে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে তত আকার বড় হবে, আর আকার বড় হলে আকর্ষণ কমে যাবে, আর আকর্ষণ যত কম হবে ইলেকট্রন গ্রহণ তত সহজে করবে না, ফলে উপর থেকে নিচের দিকে গেলে অধাতব ধর্ম কমবে। তাহলে আমরা ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম এই দুটো বিষয়ে বোঝালাম বা বুঝতে পারলাম। এরপরে আমরা আসবো এর পরবর্তীতে যেটা আছে আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তিটা আমাদের বিস্তারিত পড়তে হবে, যদিও আমরা ক্লাস 10-এ এটা বিস্তারিত পড়ে আসছি। এখন আমরা এই বিষয়টা পড়াবো। তাহলে আমরা আসি আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। তাহলে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব কাকে বলে সেটা বিষয় দেখার জন্য আমি একটা উদাহরণ থেকে সংজ্ঞা নিয়ে নেব, যাতে খুব সহজে মনে থাকে। যেমন গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি দিতে হয় ওই শক্তিকে আয়নীকরণ শক্তি বলে। আমি আবারও রিপিট করি, আমরা সংজ্ঞাটা মুখস্থ না করে যে কোনো একটা উদাহরণ থেকে যদি মনে রাখতে পারি, যে কোনো একটা উদাহরণ থেকে যদি বুঝতে পারি, তাহলে সংজ্ঞাটা খুব সহজেই মনে থাকবে। যেমন গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি দিতে হয় ওই শক্তিকে বলা হয় আয়নীকরণ শক্তি। আর আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটা দিলাম এই সংজ্ঞাটাকে আমরা প্রথম আয়নীকরণ শক্তির সংজ্ঞাও বলতে পারি। এরপরে আমরা আসবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি। যেমন এই আমরা অ্যালুমিনিয়াম দিয়ে যদি আসি, অ্যালুমিনিয়াম এই গ্যাস, এখান থেকে প্রথমে একটা ইলেকট্রন ছাড়বে, এই গ্যাস হবে একটা ইলেকট্রন, তারপরে অ্যালুমিনিয়াম একটা প্লাস হতে অ্যালুমিনিয়াম 2 প্লাস হবে, অ্যালুমিনিয়াম 2 প্লাস হতে অ্যালুমিনিয়াম 3 প্লাস হবে। এই ক্ষেত্রে তাহলে আমরা আয়নীকরণ শক্তির যে সংজ্ঞা দিয়েছিলাম সেই শক্তিটাকে আমরা বলতে পারি প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে এই ক্ষেত্রে প্রথম ইলেকট্রন অর্থাৎ গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে 1 মোল গ্যাসীয় একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি দিতে হয় সেটার নাম হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। অর্থাৎ আয়নীকরণ শক্তি এবং প্রথম আয়নীকরণ শক্তির সংজ্ঞা প্রায় এক। এরপর আমরা আসবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় একক ধনাত্মক আয়ন হতে 1 মোল ইলেকট্রন ত্যাগ করিয়ে 1 মোল গ্যাসীয় দ্বিধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি দিতে হয় সেটার নাম হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এরপর গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় দ্বিধনাত্মক আয়ন হতে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল গ্যাসীয় দ্বিধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি দিতে হয় সেটার নাম হচ্ছে তৃতীয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ প্রথম ইলেকট্রন ত্যাগ করাতে যে শক্তি সেটা প্রথম, দ্বিতীয়টা ত্যাগ করাতে যেটা দ্বিতীয়, এবং তৃতীয়টা ত্যাগ করাতে যে শক্তি দিতে হয় সেটা নাম হচ্ছে তৃতীয় আয়নীকরণ শক্তি। আর এক্ষেত্রে প্রথম ইলেকট্রন ত্যাগ করাতে যে শক্তি লাগে দ্বিতীয় ইলেকট্রন ত্যাগ করাতে তার চেয়ে আরো বেশি শক্তি লাগে। দ্বিতীয় ইলেকট্রন ত্যাগ করাতে যে শক্তি লাগে তৃতীয় ইলেকট্রন ত্যাগ করাতে তার চেয়ে আরো বেশি শক্তি লাগে। অর্থাৎ প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি, দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে তৃতীয় আয়নীকরণ শক্তির মান বেশি। এখন কেন এমন হয়? যেমন আমি আরেকটা উদাহরণ আসি, এই প্রথমের চেয়ে দ্বিতীয়, দ্বিতীয় চেয়ে তৃতীয় বেশি কেন
সেটা আসি। যেমন ম্যাগনেসিয়ামের মানটা জানা আছে, এই জন্য ম্যাগনেসিয়াম দিয়ে লিখি ম্যাগনেসিয়াম। এক্ষেত্রে 1 না লেখাটাই ভালো, আমি বোঝানোর জন্য প্রতিটার ক্ষেত্রে এই যে 1 লিখছি। এক্ষেত্রে প্রথম ইলেকট্রনটা ত্যাগ করাতে শক্তি লাগবে 738 কিলো জুল। তারপরে ম্যাগনেসিয়াম তখন এক ধনাত্মক আয়নে পরিণত হয়ে যাবে। এখান থেকে দ্বিতীয় ইলেকট্রন ত্যাগ করাতে শক্তি লাগবে 1450 কিলো জুল। অর্থাৎ ম্যাগনেসিয়ামের প্রথমের চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি। কেন? ম্যাগনেসিয়াম শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে। এই ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রন একবারে ছাড়বে না, প্রথমে একটা ছাড়বে তারপরে আরেকটা ছাড়বে। তাহলে ম্যাগনেসিয়ামের প্রথম ইলেকট্রনটা ত্যাগ করাতে 738 কিলো জুল শক্তি লাগে। আর প্রথম ইলেকট্রনটা ত্যাগ করার পর ম্যাগনেসিয়াম এক ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায়, এই যে। আর এই এক ধনাত্মক আয়নে পরিণত হয়ে যাওয়ার পর কেন্দ্রের যে প্রোটন আছে আর শেষ কক্ষপথে যে একটি ইলেকট্রন আছে, এইটার আকর্ষণ পূর্বের তুলনায় অনেক বেড়ে যায়। যেহেতু আকর্ষণ পূর্বের তুলনায় অনেক বেড়ে যায়, ফলে দ্বিতীয় ইলেকট্রনটা ত্যাগ করাতে পূর্বের তুলনায় অনেক বেশি শক্তি লাগে। আর যেহেতু প্রথমের চেয়ে দ্বিতীয়টার শক্তি বেশি লাগে, তাই আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে ম্যাগনেসিয়াম দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি। এখন আমরা আসবো একই পর্যায়ে এবং একই গ্রুপের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখাবো। এ পর্যায়ে আমরা আসি। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের আয়নীকরণ শক্তি কিরূপ পরিবর্তন হবে। আমি এক্ষেত্রে যে দুইটা ব্যতিক্রম আছে সেই দুইটার ইলেকট্রন বিন্যাস লিখছি, আর ওগুলো লিখি নাই। তাহলে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে লিথিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে একটা, এর দুইটা, এর তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় তাদের পর্যায়ে একই থাকলেও শেষ কক্ষপথে ইলেকট্রন একটা করে বাড়ে। আর ইলেকট্রন যত বাড়ে শেষ কেন্দ্রের প্রোটনও বাড়ে, ফলে কেন্দ্রের প্রোটনের সাথে শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বাড়ে। আর আকর্ষণ যত বাড়ে ওই পরমাণু থেকে ইলেকট্রন ত্যাগ করাতে তত বেশি শক্তি প্রয়োগ করতে হয়। তাই আমরা বলতে পারি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বাড়ে। ফলে এই যে মৌলগুলো দেওয়া আছে এই মৌলগুলোর ক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তরে নিয়নের 8টা ইলেকট্রন আছে, ফলে এই মৌলগুলোর মধ্যে নিয়নের আকর্ষণ সবচেয়ে বেশি। ফলে নিয়ন থেকে ইলেকট্রন ত্যাগ করাতে বেশি শক্তি লাগে, তাই নিয়নের আয়নীকরণ শক্তি বেশি। এবং লিথিয়ামের আকর্ষণ সবচেয়ে কম, ফলে লিথিয়ামের আয়নীকরণ বিভব সবচেয়ে কম। তবে এই ক্ষেত্রে তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে বেশি নিয়ন, তারপর ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন হওয়ার কথা। কিন্তু এই নাইট্রোজেন এবং অক্সিজেন ও বেরিলিয়াম এবং বোরনের মধ্যে ব্যতিক্রম দেখা যায়। কেন দেখা যায় সেটাও বলে দিই। যে বেরিলিয়াম এবং বোরনের ইলেকট্রন কাঠামো হতে দেখা যায় বা ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, বেরিলিয়ামের এস অরবিটালে দুইটা আছে যেটা পূর্ণ অবস্থায় আছে, কিন্তু বোরনের পি অরবিটালে আছে একটা যেটা অর্ধপূর্ণ, পূর্ণ কোনোটাই নাই। ফলে বোরনের তুলনায় বেরিলিয়ামের ইলেকট্রন কাঠামোটা বেশি স্থিতিশীল, এই কারণে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তি লাগবে। ফলে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরন থেকে বেশি। অপরদিকে নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় আর নাইট্রোজেনের 2p অরবিটালে তিনটা আছে, অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থায় আছে আর এটা স্থিতিশীল। অপরদিকে অক্সিজেনের পি অরবিটালে 4টা আছে, আর 4টা থাকার ফলে এটা অর্ধপূর্ণের চেয়ে একটি বেশি আছে, অর্থাৎ এটা এই নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনেরটা কম স্থিতিশীল। আর যেহেতু এটা কম স্থিতিশীল ফলে এখান থেকে সহজে ইলেকট্রন ত্যাগ করা যাবে, তাই এর আয়নীকরণ শক্তি কম, নাইট্রোজেনের বেশি। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে মৌলগুলোর আমরা আয়নীকরণ শক্তির ক্রম যদি আসি এইভাবে লিখতে পারি। নিয়ন greater than ফ্লোরিন greater than নাইট্রোজেন greater than অক্সিজেন greater than কার্বন greater than বেরিলিয়াম greater than বোরন greater than লিথিয়াম। এই ক্ষেত্রে দুইটা ব্যতিক্রম দেখা যায়, নাইট্রোজেন, অক্সিজেন এবং বেরিলিয়াম ও বোরন। ঠিক অনুরূপভাবে যদি আমরা একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই ক্ষেত্রে আর কোনো ব্যতিক্রম নয়। একই গ্রুপে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে
গেলে আকার বড় হবে, ইলেকট্রন সংখ্যা একই থাকলেও আকার বড় হতে থাকে, আর আকার বড় হলে শেষ কক্ষপথে ইলেকট্রনের সাথে কেন্দ্রের প্রোটনের আকর্ষণ কমে যাবে, আর আকর্ষণ যত কমবে ইলেকট্রন তত সহজে ত্যাগ করবে, অর্থাৎ তত কম শক্তি লাগবে। তাই একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমে। অর্থাৎ এই মৌলগুলোর মধ্যে রুবিডিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম এবং লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। তাহলে এই মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম লিথিয়াম greater than সোডিয়াম greater than পটাশিয়াম greater than রুবিডিয়াম। এখন আমাদের এগুলো গেল, যদি কখনো আয়ন দিয়ে বা নিষ্ক্রিয় গ্যাস দিয়ে বা এইভাবে যদি থাকে, যে প্রথম আয়নীকরণ শক্তির ক্রম এখন কখনো যদি আমাদের এইভাবে আসে, যে নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে যদি আসে, প্রথম আয়নীকরণ শক্তির মান নাইট্রোজেনের বেশি এবং অক্সিজেনের কম, কিন্তু যদি আসে নাইট্রোজেন ও অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, এক্ষেত্রে যেমন নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি আর এক্ষেত্রে অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি কেন, সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো, নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের অর্ধপূর্ণ আছে এবং অক্সিজেনের অর্ধপূর্ণের চেয়ে একটি বেশি আছে, ফলে এইটা কম স্থিতিশীল, এটা বেশি স্থিতিশীল। এই কারণে এর প্রথম ইলেকট্রনটা ত্যাগ করাতে বেশি শক্তি লাগবে, এর কম লাগবে, এই কারণে এমন হয়েছে। কিন্তু যখন নাইট্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, তখন নাইট্রোজেনের 2p অরবিটালে 2টা এবং অক্সিজেনের 2p অরবিটালে 3টা হয়ে যাবে। অর্থাৎ অক্সিজেন আয়ন এবং নাইট্রোজেন আয়নে p অরবিটালে 2টা থাকবে, অক্সিজেন আয়নে p অরবিটালে 3টা থাকবে, ফলে এটা অর্ধপূর্ণ, ফলে এটা বেশি স্থিতিশীল, এটা কম স্থিতিশীল। এই কারণে দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে অক্সিজেনটা বেশি হবে, নাইট্রোজেনটা কম হবে। ঠিক অনুরূপভাবে আমার যদি এইভাবে চাই যে নাইট্রোজেন প্লাস ও নিয়ন এই দুইটার মধ্যে যদি চাই, সেক্ষেত্রে কোনটা বেশি হবে? 1:2, 2:2, 2p6, আর নিয়নের ক্ষেত্রে 1:2, 2:2, 2p6। এক্ষেত্রে উভয়ের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলেও সোডিয়াম আয়নের কেন্দ্রের প্রোটন বেশি, ফলে সোডিয়াম আয়নের শেষ কক্ষপথের সাথে কেন্দ্রের প্রোটনের আকর্ষণ বেশি, আর যেহেতু এটার আকর্ষণ বেশি, ফলে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তি লাগবে আর এটার কম লাগবে। ফলে আয়নীকরণ শক্তির ক্রম এই দুটো মৌলের ক্ষেত্রে আমরা যদি এইভাবে বলি, আয়নীকরণ শক্তির ক্রম হবে সোডিয়াম আয়ন rather than লিথিয়াম। তাহলে আমরা যে আয়নীকরণ শক্তি সম্বন্ধে বিস্তারিত পড়লাম, এরপরে পরবর্তী ক্লাসে আমরা ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আরও যে গণনা কিছু প্রণালী আছে পরবর্তী ক্লাসে এটা পড়ব। আজকে আমি যেগুলো পড়লাম এগুলো তোমরা বাসায় একটু খাতায় লিখে, প্রথমে এই ভিডিও থেকে খাতায় তুলে নিয়ে তারপরে একটু দেখলেই আশা করা যায় এগুলো ভালো মতো আয়ত্ত করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।